ডিজিটাল নিউজ টিভি চ্যানেলে আপনাকে স্বাগতম। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের সেশনে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে সেশনটা মূলত তৈরি করছি কিভাবে চাকুরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হয়। আশা করি তোমরা যদি সেশনটা মনোযোগ দিয়ে শোনো এবং দেখো, তোমরা এখান থেকে অনেক কিছুই উপকৃত হবে এবং সেটা চাকুরির বাজারে যখন প্রবেশ করবে, চাকুরির পরীক্ষা যখন দিবে, তোমাদের সেটা অনেক কাজে লাগবে। প্রথমে আমি যেটা বলবো যে প্রথমে মাইন্ড সেট করতে হবে, মনস্থির করতে হবে তুমি আসলে কোন ধরনের চাকরি পেতে চাও। এটা তোমার মনস্থির করতে হবে যে তুমি সরকারি চাকরি করবে, নাকি প্রাইভেট চাকরি করবে, নাকি নিজেই কোনো কর্মসংস্থান খুলবে। আমার সেশনটা মূলত যারা সরকারি চাকরির জন্য দৌড়াদৌড়ি করছো বা যাদের আশা আছে সরকারি চাকরি করবে তাদের জন্য, তারা কিভাবে প্রস্তুতি নেবে। ঠিক আমি যেহেতু বাস্তবে সমস্যাগুলো ফেস করে আসছি, তোমাদের এজন্য এই বিষয়গুলো বেশি কাজে লাগবে যে কিভাবে সমস্যাগুলো সমাধান করে প্রস্তুতিটা সম্পন্ন করা যায়। প্রথমে তোমাকে মাইন্ড সেট করতে হবে। মাইন্ড সেটের পরে তোমাকে শ্রম দেওয়ার জন্য মানসিক এবং শারীরিকও বলা যায়, শ্রম দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। যেহেতু বাংলাদেশে প্রচুর চাকুরি প্রার্থী আছে, কিন্তু সেই তুলনায় চাকুরির পদের সংখ্যা কম। এ কারণে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সেভাবেই প্রস্তুতি নিতে হবে। একটা চাকুরিতে যতজনই নিক না কেন, প্রথমেই তুমি মনে করবে যে সেখানে মাত্র একজন নিবে, সেই একজন তুমি। তাহলে তোমাকে কত কষ্ট করতে হবে, কত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে, সবাইকে পিছনে ফেলে তোমাকেই কর্তৃপক্ষ সিলেক্ট করবে চাকরির জন্য। এবার এখান থেকে একটু উপলব্ধি করো যে তোমাকে কত শ্রম দিতে হবে। এখন এই শ্রমের কথা চিন্তা করে পিছালে হবে না, কারণ এর মধ্য দিয়ে তো সবাই চাকরি পেয়ে যাচ্ছে। তো তুমি এই শ্রম দেওয়াটাকে যদি ভয় পাও, এখান থেকে যদি ভীত হয়ে যাও, তাহলে তো তুমি চাকরি পাবে না বা এই প্রতিযোগিতায় টিকবে না। এই কারণে তোমাকে সাহস নিয়ে সামনে আসতে হবে। আমি আজকে তুমি কিভাবে শুরু করবে, শুরুটাই মূলত আজকে বলবো। আমি কোনো বিষয়ের উপর আলোকপাত করব না, শুধুমাত্র কিভাবে শুরু করবে, শুরুটাই আজকে আমি তোমাদের শোনাই যাব। প্রথমে মাইন্ড সেট করলে, এরপর শ্রম দেওয়ার জন্য প্রস্তুতি নিলে। আর শ্রম দিতে হলে এটা সিস্টেমেলি দিতে হবে, অর্থাৎ এলোমেলোভাবে দিলে হবে না, সুসংগঠিতভাবে দিতে হবে। যেভাবে দিলে সেখান থেকে ফল পাওয়া যাবে, এলোমেলোভাবে দিলে কিন্তু সেখান থেকে কিছু পাওয়া যাবে না। এ কারণে কিছু টেকনিক আগে থেকে যদি তুমি অ্যাপ্লাই করো বা বুঝে নাও এবং সেই টেকনিক অ্যাপ্লাই করে যদি আগাও, তাহলে তুমি কাঙ্ক্ষিত সাফল্য পাবে। অনেকেই দেখি যে কোচিং সেন্টারে ছুটাছুটি করে, এটা করা যাবে না। এটা একেবারে লাস্ট স্টেজ। প্রথমেই কোচিং সেন্টারের দিকে ধাবিত হওয়া যাবে না। এখানে যদি যাও, অনেক শ্রম নষ্ট হবে, অনেক সময় নষ্ট হবে, তুমি নিরুৎসাহিত হয়ে যাবে। এজন্য আমি প্রথমে বলবো যে কেউ কোচিংমুখী হবে না। সবার আগে তুমি যে চাকুরির জন্য প্রস্তুতি নিচ্ছ, সেই চাকুরির জন্য কি কি পড়া লাগবে, যা যা পড়া লাগবে সেগুলো আগে দেখো। সাধারণত সরকারি চাকুরির জন্য প্রয়োজন হয় সেগুলো হচ্ছে বাংলা থেকে প্রশ্ন হয়, এরপর ইংরেজি থেকে প্রশ্ন হয়, এরপর গণিত থেকে প্রশ্ন হয়, সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন হয়, বিজ্ঞান থেকে প্রশ্ন হয়, কম্পিউটার থেকে প্রশ্ন হয়। এই 6 ধরনের প্রশ্নই বেশিরভাগ দেখা যায়। আমি তোমাদেরকে পরামর্শ দিব, এই 6টি বিষয় যেহেতু তোমাকে খুব ভালোভাবে শেষ করতে হবে,
এ কারণে 6টি বিষয়ের একেবারে মৌলিক জিনিসগুলো, যে জিনিসগুলো না শিখলে তোমার পড়াটা কঠিন হবে, তোমার কাছে কঠিন মনে হবে, এই মৌলিক জিনিসগুলো যদি আগে থেকেই শিখে নাও, তোমার কাছে পড়াটা সহজ মনে হবে, মাথায় ধরবে বেশি, মনে থাকবে বেশি, মুখস্থ করতে সুবিধা হবে। এ কারণে বাংলার প্রথমে বেসিক মজবুত করে নিবে। তুমি এটা বাড়ি বসে বসেই করবে বা যেখানে অবস্থান করছো সেখানে অবস্থান করে এটা প্রস্তুতি নিবে। আর যদি কোনো সমস্যা মনে হয় যে এই বেসিকের এই জায়গাটা আমার জন্য সমস্যা, ব্যাকরণের সমস্যা বা সাহিত্যের সমস্যা, তুমি একটু খুঁজে দেখবে তোমার আশেপাশে হোক, তোমার আত্মীয় স্বজনের ভিতর হোক, তোমার বন্ধু বান্ধব হোক, যে তাদের ভিতরে কেউ না কেউ সেই বিষয়ে একটু পারে। এভাবে খুঁজে তুমি বাংলার একজনকে পেয়ে গেলে, অথবা কেউ এই বিষয়গুলো আগে থেকেই সমাধান করেছে, চাকুরি পেয়েছে, সে কিভাবে বাংলার এই বিষয়গুলো সলভ করেছে তার কাছে একটু জেনে নাও, একটু কষ্ট করে যাও তার কাছে। এটা তোমাকেই অ্যারেঞ্জ করতে হবে, কেউ তোমাকে এসে শিখিয়ে দিবে না, তোমাকে দৌড়াদৌড়ি করতে হবে যে কোথায় গেলে আমি এটা শিখতে পারবো। এর জন্য কোচিং প্রয়োজন নাই। কোচিং তো তারা তাদের উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য অনুযায়ী তোমাকে পরিচালিত করবে, কিন্তু এখানে তুমি তোমার উদ্দেশ্যকে সামনে রেখে তুমি দৌড়াবে। তাহলে বাংলার বেসিকগুলো এইভাবে মজবুত করে নাও। এরপর এখানে একটা প্রশ্ন আছে যে বাংলার বেসিক কোনগুলো। আমি বলবো বাংলার বেসিক হচ্ছে মূলত ব্যাকরণ অংশ আর সাহিত্যের অংশ। ব্যাকরণ মানে গ্রামারের জন্য তুমি নবম দশম শ্রেণীর বোর্ডের যে ব্যাকরণ বইটি আছে, সেই বইটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত বুঝে বুঝে পড়বে। যদি কোথাও কোনো সমস্যা থাকে সেখানে তুমি একটা কালার পেন দিয়ে মার্কিং করে রাখলে যে আমার এখানে বুঝতে সমস্যা, কিন্তু এক জায়গা বুঝতে সমস্যা এই কারণে তুমি যে সেখানে থেমে যাবে এমনটা না, সেই জায়গাটা থামিয়ে ঠিক 2-3 পেজ পর থেকে আবার শুরু করো। এভাবে একটা বই প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে শেষ করো। যেখানে যেখানে সমস্যা সেখানে চিহ্নিত করে রাখো। এবার ওই বিষয়ে যে পারদর্শী তার কাছে যাও, যে শুধুমাত্র সমস্যার জায়গাগুলো দেখো, দেখবা যে 1 ঘন্টার ভিতরে তোমার সমস্যার সমাধান হয়ে গেছে। তাহলে বাংলার বেসিক, বাংলার গ্রামার শেষ। একইভাবে সাহিত্য কিভাবে তুমি বেসিক মজবুত করবে, তার জন্য আমি আরেকটা লেসন দিব, যে শুধু বাংলার উপর একটা লেসন দিব, শুধু ইংলিশের উপর একটা লেসন দিব, শুধু গণিতের উপর একটা লেসন দিব। আজকে আমি ওভারঅল কীভাবে প্রস্তুতি নেবে সেই বিষয়ে কিছু বলছি। ঠিক একইভাবে ইংরেজির মৌলিক বিষয়গুলো তোমাকে প্রথমে আয়ত্ত করতে হবে। ইংরেজির মৌলিক বিষয় একইভাবে গ্রামার এবং লিটারেচার। ইংরেজির গ্রামারের জন্য আমি সাজেস্ট করি সাধারণত ইন্টারমিডিয়েট শ্রেণীর যে পুরাতন ব্যাকরণ বইটা আছে, ছোট, তোমরা দেখবে যে ব্লু কালারের একটা বই আছে গ্রামার বই, সেই বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত সলভ করবে। যেখানে না বুঝবে, যে ইংলিশ গ্রামার ভালো পারে তার কাছে যাবে, যে ওই একইভাবে বাংলার মতো সমস্যাগুলো সলভ করে নেবে। তাহলে এভাবে বেসিক মজবুত হয়ে যাচ্ছে। এরপর গণিতের বিষয়টা একটু বলি। গণিতের জন্য তোমরা ক্লাস 8 এবং 9-10-এর যে বইটি আছে, প্রথমে ক্লাস 8-এর বইটা ধরবে। ক্লাস 8-এর বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত সলভ করবে। অর্থাৎ এখানে পাটিগণিত আছে, বীজগণিত আছে, জ্যামিতি আছে, 3টি অংশই তুমি শেষ করবে। যদি কোথাও কোনো সমস্যা থাকে, যে গণিত পারে, আমাদের আশেপাশে তো গণিতের অনেক শিক্ষক, অনেক বড় ভাই আছে, তাদের কাছে একটু গেলে সেখানে যে গণিতের ওই যেখানে যেখানে তোমার সমস্যা আছে সেগুলো সলভ করে আসলে এভাবে গণিতটা সমাধান হয়ে গেল। এরপর সাধারণ জ্ঞান মূলত বিভিন্ন সাবজেক্টের সমন্বয়ে, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি। তো এখানে তুমি সহজ করার জন্য নবম দশম শ্রেণীর ভূগোল বইটা আর ইন্টারমিডিয়েটের দ্বিতীয় পত্রে পৌরনীতি বইটা, এই দুটো বই শেষ করবে। আর ইতিহাস বই যাদের ব্যাকগ্রাউন্ড আর্টস না, মানবিক না, তারা নবম দশম শ্রেণীর ইতিহাস বইটাও শেষ করবে। আর বাংলাদেশের মানচিত্র এবং আন্তর্জাতিক মানচিত্র, বিশ্বের মানচিত্র, এই দুটো মানচিত্র তুমি তোমার পাশে রাখবে, রেখে মানচিত্রটা আয়ত্ত করবে। কিভাবে আয়ত্ত করতে হবে আমি পরবর্তী আর একটা
সেশনে তোমাদের জানিয়ে দেব। এরপর বিজ্ঞানের জন্য ক্লাস 8-এর বিজ্ঞান বইটা তুমি সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করবে। সমস্যাগুলো একইভাবে যারা বিজ্ঞানে ভালো পারে তাদের কাছ থেকে সমাধান করে নেবে। কম্পিউটারের বেসিক অর্জন করতে গেলে তোমাকে কম্পিউটার হ্যান্ডেল করা শিখতে হবে, অপারেট করা শিখতে হবে। যে কম্পিউটার অপারেট করতে পারবে তার কাছে কম্পিউটারের বেসিক জিনিসগুলো অটোমেটিক অর্ধেক আয়ত্ত চলে আসবে। বাকি যে অর্ধেক থাকবে সেটা বই পড়ে অথবা কারোর কাছ থেকে সহায়তা নিয়ে তুমি শেষ করতে পারবে। তা সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমি আজকে তোমাদের চাকরির প্রস্তুতি কিভাবে শুরু করবে, কিভাবে ভীতিটা কাটাবে এ বিষয়ে মোটামুটি একটা ধারণা দিয়েছি। তারপরও আমি এর পরবর্তীতে সাবজেক্ট ওয়াইজ একটা সেশন তৈরি করব। সেখানে ডিটেইলস আলোচনা করবে যে এই সাবজেক্টটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে সম্পন্ন করবে। দেখবে এইভাবে যদি 5টা সাবজেক্ট 5 মাস কেউ কষ্ট করতে পারো, তার কাছে আর কোনো কিছুই বাকি থাকবে না। এরপর থেকে তুমি চাকুরির পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য হয়ে যাবে। তখন তোমার কাছে বিষয়গুলো খুবই সহজ মনে হবে, আর একঘেয়েমি মনে হবে না, আর মনে হবে না যে এটা কষ্টকর। তা আমার এই লেসনটা শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আমরা যেসব লেসন তৈরি করব, যেসব সেশনগুলো পরিচালনা করব, আশা করি তোমরা সেখানেও অংশগ্রহণ করে অনেক কিছু ধারণা পাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।